এখন এই এহসানুল হক মিলনরা আমাদের শিক্ষার্থীদেরকে ফার্মের মুরগি বলছে, তাদের মধ্যে গা জ্বালা করে যে রাজমিস্ত্রির ছেলে পার্লামেন্ট মেম্বার হয়ে এখন তাদের সাথে কথা বলে। পার্লামেন্ট তো অবৈধ। সালাউদ্দিন আহমেদকে যদি আরো কোনো ভাষায় কিছু বলা যেত, যদি সুযোগ থাকতো, আমি আসলে বলতাম। ওনাকে আমি আসলে এতটা ঘৃণা করি। স্বাগত জানাচ্ছি বলানো বলো অনুষ্ঠানে। আমাদের অনুষ্ঠানে আজকের অতিথি বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব সাইফ মুস্তাফিজ। সাইফ, স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। জুলাই মাস 2026 চলছে, জুলাই। আজ থেকে 2 বছর আগে আজকের দিনটার কথা যদি আমরা স্মরণ করি, আমরা যে মুহূর্তে আজকে রেকর্ডিং করছি, এই দিনেই দাবানল জ্বলে উঠেছিল আবু সাইদের মৃত্যু সংবাদ যখন চলে আসলো, এবং একটার পর একটা ঘটনা চলছিল। সাহেব, ঠিক জুলাই মাসে কাকতালীয়ভাবে কিনা জানি না, ঠিক আমরা আবার দেখলাম আমাদের তরুণ যে প্রজন্ম ইন্টারমিডিয়েট উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে, পরীক্ষার্থীরা আবার রাস্তায় নেমে এসেছে। সব মিলে আপনি কী বলবেন? ধন্যবাদ আপনাকে। টিভির পর্দায় যারা দেখছেন তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। প্রথমেই যেটা বললেন যে আজকে 16 তারিখ, 16ই জুলাই 2024 সালের এই দিনেই আসলে আমাদের সহযোদ্ধা শহীদ আবু সাইদ তিনি মৃত্যুবরণ করেন পুলিশের গুলিতে। এবং তারা স্বপ্ন দেখেছিলেন একটা নতুন বাংলাদেশের, যেখানে কোনো বৈষম্য থাকবে না, যেখানে প্রত্যেকটা নাগরিক তাদের ন্যায্য অধিকারটা বুঝে পাবে, তরুণরা তাদের শিক্ষার যে অধিকার, যেই গুণগত পরিবর্তনের মাধ্যমে শিক্ষা ব্যবস্থা একটা সংস্কার তারা আশা করেছিল, শিক্ষার মান উন্নত হবে এটা আশা করেছিল, সেই জায়গাগুলো আমরা আসলে স্বপ্ন দেখেছিলাম। এবং এই মানুষগুলো যে জীবন দিল, সেটা কিছুটা মনে হচ্ছে আমরা কি ব্যর্থ হচ্ছে কিনা। কারণ আবার যখন 2 বছরের মধ্যেই এই সময়টাতে আবার আমরা তরুণদেরকে রাস্তায় দেখছি, তরুণদেরকে আমরা দেখছি যে পুলিশ লাঠিপেটা করছে, বুট দিয়ে লাথি মারছে, তো সেটা আসলে আমাদের বুকে প্রচণ্ড আঘাত করে। কারণ এই ছেলে মেয়েরাই আসলে 2 বছর আগে ক্লাস 10-এ পড়তো, হয়তো বা 8-9-এ পড়তো, বা আরও যারা ছোটরা ছিল, এরাই কিন্তু মূলত প্রথমে রাস্তায় নেমে এসেছিল। এবং জুলাই গণ অভ্যুত্থানে এই বাচ্চা কাচ্চারা রাস্তায় না নামলে আজকে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান লন্ডন থেকে এসে প্রধানমন্ত্রী হতে পারতেন না, শিলং থেকে ফিরে সালাউদ্দিন আহমেদ স্বরাষ্ট্রমন্ত্রী হতে পারতেন না, কিংবা আমাদের এহসানুল হক মিলন যিনি ইউএসএতে দীর্ঘদিন পালিয়েছিলেন, তিনিও এসে শিক্ষামন্ত্রী হতে পারতেন না। তো যেই মানুষগুলোর জন্য আজকে তারা এই একটা সুন্দর সুযোগ পেল, তাদের লাইফ টাইম একটা, আমার মনে হয় যে একটা অ্যাচিভমেন্ট বলতে পারি, যেটা শুধু তারা কখনো স্বপ্ন দেখতো না। আমি ছাত্র জীবন থেকে অনেক বিএনপির নেতা কর্মী বা পারিবারিক সূত্রে আমি দেখা গেছে অনেক বিএনপির অনেকের সাথে আমার পরিচয় ছিল বা তাদের কথাবার্তা শুনতে পারতাম। তারা সবসময় বলতো যে তারা এই স্বপ্নটাই দেখতেন। তারা মনে করতো যে হাসিনা মারা যাওয়ার আগ পর্যন্ত তাদের সে সম্ভাবনা নেই, বা আসলে তারা গত ইলেকশনের পরে, যেটা 2024-এ যে ইলেকশন হয়েছিল, সেটার পরেই আসলে তার আশা ছেড়ে দিয়েছিল যে আর হয়তো সম্ভব না। কিন্তু এই বাচ্চাগুলো কিন্তু সেটা সম্ভব করে দেখিয়েছিল। এবং আপনি যদি দেখেন যে আজকে 3 দিন হতে যাচ্ছে এই আন্দোলনটা চলছে, কেন চলছে? ব্যাপারটা হচ্ছে যে এহসানুল হক মিলন তিনি হচ্ছে এর আগে শিক্ষামন্ত্রী ছিলেন 2001 থেকে, যে বিএনপির শাসনামল ছিল, সেই সময় কিছু পরিবর্তন তিনি এনেছিলেন সেই সময় সাপেক্ষে। হেলিকপ্টারে করে তিনি নকল ধরতে যেতেন, বা পরীক্ষাটাকে পরীক্ষা ব্যবস্থাকে তিনি কঠিন করেছিলেন যেন সেখানে নকল না হয়। সে সময় আমরা জানতাম যে অনেক নকল হতো। কিন্তু এখন যে তিনি যখন তার দায়িত্বে আসলেন, এখন তো সেই আমলটা নেই। এখন আমাদের তরুণরা এরকম না যে তারা নকল করার জন্য বসে আছে বা নকল করতে পরীক্ষা দিতে চায়। তাদের মধ্যে কিন্তু একটা চিন্তা যে শিক্ষা ব্যবস্থার মানের একটা গুণগত পরিবর্তন হবে, বা যেই শিক্ষার্থীরা পরীক্ষা দিতে যাচ্ছে সেই যাওয়ার যে পথ, সেটা তার খাদ্য থেকে শুরু করে, তার বাসস্থান থেকে শুরু করে, তার রাস্তা থেকে শুরু করে, এই পরিবর্তনটা তারা চেয়েছে। তারা যেন ভালো মন্দ খেতে পারে, তারা যেন একটা আবাসস্থল, একটা ভালো জায়গায় থাকতে পারে, তারা যেন পরীক্ষা দিতে যে রাস্তা দিয়ে যাচ্ছে সেটা যেন সেফ একটা রাস্তা হয়। সেখানে যদি এখন বুক পানি হয়ে যায়, সেখানে আমার বোনেরা কিভাবে যাবে? তার জন্য তো আপনি অল্টারনেটিভ কোনো ব্যবস্থাও দিননি। তার জন্য নৌকার করে বা অন্য কোনো ট্রান্সপোর্টের তো আপনি ব্যবস্থা করে দেননি। তো আউট অফ কনটেক্সট যদি তারা ভেবে থাকে যে এরা এমনি কথা বলছে, বা তিনি বলে ফেললেন যে এরা তো ফার্মের মুরগি, তো এটা তো কোনোভাবেই কাম্য না। তো উনি কি তাহলে? এহসানুল হক মিলন উনি কি? উনি যে আমার
শিক্ষার্থী বন্ধুদেরকে ফার্মের মুরগি বলছেন ওনার সন্তান কোথায় পড়েছে? এই যে এমপি মন্ত্রী যাদের কথা বলি, মানে আপনি বিএনপির যতগুলো মন্ত্রী আছে ধরেন ইনক্লুডিং এমপিদের কথাও দেখবেন যে প্রায় 90% যে এমপি মন্ত্রী যারা আছে তাদের প্রত্যেকের সন্তান কেউ দেশে পড়ালেখা করেনি। প্রত্যেকে দেখবেন ইউএসএ বা ইউকে ভালো উন্নত দেশে পড়ালেখা করেছে এবং তাদের কোনো রাজনৈতিক কষ্ট দুর্দশা কিছুই নেই। ইটস নট এ সিঙ্গেল ওন, আমি একজনকে আমি পাইনি। এবং তারা সেখানে কোটি টাকা খরচ করে তাদেরকে পড়িয়েছে। এই যে এই এমপি মন্ত্রী এদের আসলে অর্থের উৎসটা কি? আপনারা আমাদের তরুণদেরকে বলেন না যে আপনারা এই দুর্নীতি করেছেন, আপনাদের এই অর্থের উৎস কি? আপনারা কেন এদেরকে প্রশ্ন করেন না এদের আয়ের উৎস কি? মানে এহসানুল হক মিলন তার সন্তানকে যে 2 কোটি টাকা খরচ করে ইউএসএ তে পড়িয়েছে, তার আয়ের উৎসটা কি? তিনি কি বাপদাদা তার জমিদার ছিল? ধরেন যে বেগম খালেদা জিয়া, তারপরে আমাদের যে জিয়াউর রহমান আছেন, ওনাকে আমি প্রচন্ড সম্মান করি। মানে বাংলাদেশের নতুন একটা রাজনৈতিক ধারা উন্মোচন করার ক্ষেত্রে বা সরকার কাঠামো চালানোর ক্ষেত্রে বাংলাদেশকে ওন করে যেভাবে চালানো যায় সেটা তারা করেছেন। এবং প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন মারা যায় তাদের কোনো সম্পদ ছিল? একটা ভাঙা সুটকেস ছিল আর কিছু জামা কাপড় ছিল। তখন সে সময়ে সরকার থেকে তাদেরকে একটা বাসা বরাদ্দ দেওয়া হয়। তো সেই মানুষ কিভাবে লন্ডনে এত বিলাসবহুল জীবনযাপন করছে? তাদের এই যে দল থেকে দলের নেতাকর্মীরা টাকা দিতে পারে, এই দলের নেতাকর্মীদের টাকার উৎসগুলো কি? হ্যাঁ সেই প্রশ্ন আছে। রাজনৈতিক ভাবে একটা পলিটিক্যাল পার্টি কি কোনো ফাইন্যান্সিয়াল ওইভাবে কি টাকা আয়ের উৎস থাকতে পারে? নিশ্চয়ই তারা বড় বড় ব্যবসায়ীদেরকে ধর্ণা দিতে হয়েছে, অমুক গ্রুপ তমুক গ্রুপ, যেটা বাংলাদেশ ট্র্যাডিশনাল পলিটিক্স হয়। লাখ লাখ নেতা কর্মী আছে, তারা চাঁদা দিয়েছে। আমরা সেই তারা কোথা থেকে চাঁদা? তারা তো চাঁদা নেয়। এটা আপনি কিভাবে বলছেন তারা চাঁদা দিচ্ছে? আপনি বাংলাদেশের এখানে আপনি নিচে যে চা স্টল আছে বা নিচে যে দোকানদারগুলো আছে তাদেরকে যাই জিজ্ঞেস করেন যে তারা প্রত্যেক মাসে কয় টাকা করে চাঁদা দিচ্ছে। চাঁদা যদি দিয়েও থাকে তাহলে তো তারা জনগণের থেকে চাঁদা নিয়ে তারপর চাঁদা দিচ্ছে। তো আমার কথা এই একটা জায়গায়, খুবই বেসিক সিম্পল জায়গায়, যে আপনি যখন এমপি হচ্ছেন, মন্ত্রী হচ্ছেন, আপনার সন্তানকে এই বাংলাদেশের প্রাইমারি স্কুলে পড়াইতে হবে, এই সরকারি স্কুলগুলোতে পড়াইতে হবে। আপনি যখন অসুস্থ হবেন আপনার এই সরকারি হাসপাতালে ট্রিটমেন্ট নিতে হবে। প্রত্যেকটা এমপির যার যেই আসন সেখানে তার সর্বোচ্চ সময় যতটুকু সময় পার্লামেন্ট ছাড়া তারা থাকেন তার এলাকায় থাকতে হবে এবং অসুস্থ হলে অবশ্যই তার এলাকার সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে হবে। এগুলো কিন্তু তার কোনোটা করে না। তারা চলে যাবে বিদেশ, তারা চলে যাবে তার সন্তানকে পাঠাবে বিদেশে। তো এই যে এই সিস্টেমটা যখন আমরা ভাঙতে চেয়েছি, এইটাই তো আমাদের মূল উদ্দেশ্য ছিল। আপনারা বারবার বলেন কি সংস্কার, কি নতুন রাজনৈতিক বন্দোবস্ত, এইটাই আমরা সিস্টেমটা ভাঙতে চেয়েছি। ফেয়ার এনাফ, আমি বুঝতে পেরেছি। এবং এই সিস্টেমটা ভাঙতে না পারার ফলেই এখন এই এহসানুল হক মিলনরা আমাদের শিক্ষার্থীদেরকে ফার্মের মুরগি বলছে এবং তাদের মধ্যে যে তীব্র ক্ষোভ, তীব্র মানে যন্ত্রণা, যে মানে আপনি গল্পগুলো পড়েছেন বা তাদের নিজস্ব এক্সপিরিয়েন্স তারা শেয়ার করেছে, ভিডিও ফুটেজ আছে, যে একটা মেয়ে বলছে যে মানে তার পিরিয়ড হয়েছে, তো সেখানে তার পুরো মানে পোশাক ভিজে গেছে, তার প্যাড ভিজে গেছে, সেই অবস্থায় তিনি 3 ঘন্টা সেখানে বসে বসে পরীক্ষা দিয়েছে। এই যন্ত্রণা আমি আপনি হয়তো রিয়েলাইজ করতে পারছি না। আমরা শুনে আমরাও একটা অনুভূতি, একটা মনে হচ্ছে যাচ্ছে খুব কষ্ট হচ্ছে। একটা মেয়ে, আমাদের মা জাতি যারা, আমরা বোনের জাতি, তারা বুঝতে পারবে যে এটা কতটা কষ্টদায়ক। একটা ছেলে যখন বারবার পড়ে যাচ্ছিল পানির মধ্যে, তার প্রবেশপত্র ভিজে যাচ্ছিল, রেজিস্ট্রেশন কার্ড ভিজে যাচ্ছিল, সেই মানুষটা কিভাবে যে পরীক্ষা দিচ্ছিল। তো এইগুলা কিন্তু আগের দিনই বলা হয়েছিল যে এটা আপনারা একদিন দরকার স্থগিত করেন। দেখেন আমরা কিন্তু এটা বারবার বলছি না যে অটো পাসের ক্ষেত্রে আমরা চাই বা আমরা চাই যে এদেরকে উঠিয়ে দেন, না, এরা অবশ্যই পরীক্ষা দিয়েই পাস করবে, কিন্তু আপনি তাদের জন্য তো সেই ব্যবস্থাটা করে দিতে হবে, সেই পরিবেশটা আপনারা নিশ্চিত করতে পারেননি। আবার আমি ইন্টারিম গভর্নমেন্টের সময় অনেক কিছু নিয়ে আলোচনা আছে, সমালোচনা আছে, কিন্তু দেখেন এর আগের যে মৌসুমে যখন এইচএসসি পরীক্ষা ছিল, এরকম বন্যার সিচুয়েশন কিন্তু একবার হয়েছিল কোন একটা এলাকায়। তখন কিন্তু এই তরুণরাই, এই যে যারা ছাত্র উপদেষ্টা আছে, এদের জোর দাবিতে শিক্ষামন্ত্রী সেই সময় যিনি শিক্ষা উপদেষ্টা ছিল তিনিও কিন্তু এই যে পরীক্ষাটা স্থগিত করতে চাচ্ছিলেন না। সে সময়ের তরুণ এই দুই ছাত্র উপদেষ্টা মিলে তাকে বাধ্য করেছে যে পরীক্ষাটা স্থগিত করার জন্য। এই যে আমাদের সাথে তাদের একটা কানেকশন, আমরা জনগণের পালসটা বুঝতে পারি, তাদের মনের ভাষাটা বুঝতে পারি। আপনি টকশোগুলো যখন দেখবেন তখন আমি কমেন্ট সেকশনগুলো আমি চেক করি, খেয়াল করি, আমাদের কথাগুলো তারা অনেক বেশি কানেক্টেড হয়। কারণ আমি মনে করি যে আমি ওই চা স্টলে বসে তাদের গল্পগুলো শুনি, একটা শিক্ষার্থীর গল্পগুলো শুনি, সেগুলো আমি বলার চেষ্টা করি। কিন্তু এই যে মন্ত্রী আমলা যারা থাকে তারা অনেক উঁচু স্তরে চলে যায়, তারা এদেরকে আর মানুষ হিসেবে মনে করে না, তারা মনে করে এরা আমাদের দাস, যেটা বলবো ওইটাই মানতে হবে,
শুধুমাত্র আমাদের ছেলে মেয়ে, আমাদের শালা সম্বন্ধী, এরাই সবকিছুতে প্রিভিলেজড হবে, আর বাকিরা যেটা হইলো মানে তারা ওরকম করে কেয়ার করে না। তাদের মধ্যে গা জ্বালা করে যে রাজমিস্ত্রির ছেলে পার্লামেন্ট মেম্বার হয়ে এখন তাদের সাথে কথা বলে। আমি একজন সাধারণ পরিবার থেকে উঠে আসা ব্যক্তি হয়ে মানে বয়োজ্যেষ্ঠ রাজনীতিবিদদের সাথে টকশোতে কথা বলি, এটাতে তাদের গা জ্বালা করে। আপনি আলাদা করে কথা বলে এটাই রিয়ালিটি। বাংলাদেশের মানুষ যেভাবে চায়। দুটো বিষয় আপনার কথার মধ্যে থেকে উঠে আসলো, যে জনগণের পালস বোঝার ইস্যুটা। আপনি বলছেন যে বিএনপি জনগণের পালস বোঝে না। না, একদমই না। বিএনপির পালস বুঝে। সেই জনগণ বিএনপিকে ভোট, বিএনপি সালাউদ্দিন আহমেদের পালস বুঝে। বিএনপি সালাউদ্দিন আহমেদদেরকে যারা ক্ষমতায় বসিয়েছে বা তাদের পেছনে যারা আছে তাদের পালস বুঝে। আমি সালাউদ্দিন সাহেবের প্রসঙ্গে আসবো, তার আগে একটু জিজ্ঞেস করি যে এই 3 দিন ধরে যে আন্দোলনটা হচ্ছে, এটা সমাধান কি? তাহলে এখন কি সমাধান হবে, কি মনে হয়? সমাধান অ্যাকশন নিতে হবে। আপনার কিভাবে অ্যাকশন নিবে? মানে প্রথমে শিক্ষামন্ত্রী যেটা উচিত ছিল, নিঃশর্ত ক্ষমা দাবি করা উচিত ছিল। পার নেই, দুঃখ প্রকাশ করছে। কেন করবে সেটা? আমি তো বললাম যে সে যে জন্য ক্ষমতা এসছে, সে এসে তরুণদেরকে প্রথমত এরকম করে সাফার করাইছে। একটা ছেলের তো মানে যে পদার্থ ফিজিক্সে যে পরীক্ষা দিয়েছে, তার পরবর্তীতে অ্যাডমিশনের জন্য বুয়েটে হোক বা যে কোনো ভালো যে প্রতিষ্ঠানে যদি সে পরীক্ষা দিতে চায়, এটা তো অনেক বেশি ম্যাটার করে। এটার দায় দায়িত্ব কি সেই এসানুল হক মিলন নিবে? এই ছেলের জীবনের দায় কি সে নিবে না তো। আমি একটা সরি দিয়ে তো সাথে সাথে বা তখন একটা তাৎক্ষণিক আমি একটা বলতে পারতাম, আচ্ছা এই পরীক্ষাটা বাতিল করা হলো, পরীক্ষা শেষে এই পরীক্ষাটা আবার নতুন করে নেওয়া হবে। এটা খুবই সিম্পল। মানে এটা যে এত আমলাতান্ত্রিক জটিলতা তারা দেখাচ্ছে, এরকম কিন্তু কোনো কিছু না। আন্দোলনের ভাষা, আন্দোলন নিয়ে মানুষের এমনি তরুণ শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে কারো কোনো, তাদের যৌক্তিকতা নিয়ে কারো কোনো প্রশ্ন নেই। সকলেই মানুষের মধ্যে আমরা দেখেছি কথা বলে, সকলেই মনে করে তাদের দাবি যৌক্তিক। পরীক্ষাটা 1 সপ্তাহ পেছালেও কিচ্ছু তেমন ক্ষতি হতো না, এবং শুরুতেই যা করার দরকার ছিল সেটা হয়নি হয়তোবা, সেটা সরকারের নানা সীমাবদ্ধতা হয়তোবা ছিল। কেউ কেউ বলছেন যে 24-এ যে আন্দোলনের সময় যে গণ অভ্যুত্থানের যেই স্লোগান ছিল, যেই যখন শুরুটা ছিল যে স্লোগান, সেটা ছিল মানুষকে আবেগ তাড়িত করেছিল, মানুষকে রাস্তায় নামতে বাধ্য করেছিল। কিন্তু এইবারের আন্দোলনে, শিক্ষার্থীদের আন্দোলনের যে ভাষা, সেটা নিয়ে অনেকে খুবই কিছু কিছু মানুষ মনে করছে যে এই ভাষাগুলো সংযত থাকা উচিত। কারণ আমরা আগে কবিতার ভাষায় স্লোগান হতো, আবার সেই আন্দোলনের স্লোগান দিয়ে কবিতা লেখা হতো, একটা পরিপূরক ছিল। তো সেই জায়গা থেকে কি আপনি তরুণ শিক্ষার্থীদের জন্য বলবেন কিনা, নাকি এটা কেউ সাবোটাজ করছে বা তাদের আন্দোলনটাকে কেউ প্রশ্নবিদ্ধ করছে? না, এটা আপনি যেটা বলেছেন সেটার সাথে আমি কিছুটা একমত। যে আমি দেখতে পাচ্ছি যে ধরেন আওয়ামী লীগ এটার এই ব্যাপারে খুবই উৎসাহী, এবং আওয়ামী লীগের যারা ছাত্রলীগ বা তাদের সাথে কানেক্টেড আছেন, আওয়ামী পরিবারের সন্তান, এরা কিছু কিছু ক্ষেত্রে স্যাবোটেজ করার চেষ্টা করছে বা অতি উৎসাহী হয়ে আরো নানা পদক্ষেপ নেওয়ার কথা চেষ্টা করছে, বা সেটা আসলে মিডিয়াতে বোঝা যাচ্ছে যে কারা করছে। এই ব্যাপারে আমি মনে করি যে আমাদের যারা শিক্ষার্থী বন্ধুরা আছেন, যারা দায়িত্বশীল যারা আছেন, তার এই ক্ষেত্রে আর কি আর একটু সতর্ক থাকা উচিত। কারণ এই স্যাবোটেজটা হলে আসলে তাদের আন্দোলনটা আসলে প্রশ্নবিদ্ধ হবে, এবং লিডারশিপের জায়গায় আসলে এটা তো আর কোনো মানে দলের ব্যানারে বা এটা তো আসলে অটোমেটিক একটা জায়গা থেকে উঠে আসছে, এবং একটা পুঞ্জীভূত ক্ষোভের জায়গা থেকে সারা বাংলাদেশে এটা ছড়িয়ে পড়ছে। তো সেই জায়গায় আমি মনে করি যে দায়িত্বশীল যারা আছেন তারা নিজেদের মতো দায়িত্ব নিয়ে আসলে লিডারশিপের জায়গাটা আসতে হবে। না হলে দেখা যাচ্ছে যে বাইরে থেকেও সাবোটেজ করতে পারে বা বিএনপির লোকজনও সাবোটেজ করতে পারে। মানে ইউনিভার্ন যেটা আওয়ামী লীগ করতো, ছাত্রদের মধ্যে নিজেদের লোক ঢুকিয়ে দিয়ে উল্টাপাল্টা কার্যক্রম বা উল্টাপাল্টা কথা বলে সেটা করার চেষ্টা করতো। তো ভাষার ক্ষেত্রে অবশ্যই আমি মনে করি যে দায়িত্বশীলতা গুরুত্বপূর্ণ, কিন্তু আবার মানে অন দ্য আদার হ্যান্ড যে মানে 90 দশকে বা 70 দশকে যে কবিতা বা যে ভাষা দেওয়ালে লেখন আমরা দেখেছি, বা সিনেমার যে ভাষা ছিল, মডার্ন এই এরাতে জেনজিদের ক্ষেত্রে বা আপনি মানে তারা এখন অনেক ক্ষেত্রে অনেক চেঞ্জ আসবে, তাদের মধ্যে চেঞ্জ আসবে। তাদের 24 জেনজিদের ভাষা এতটা, এই ভাষা নিয়ে ডে বাই ডে ভাষার ক্ষেত্রে ধরেন যে এটা তো মানে আমার আপনার দায়ও আছে। কারণ আমি আপনি তো আমাদের তরুণদেরকে আমাদের সংস্কৃতির কিছু দিতে কি পারছে? মানে আপনি তাদেরকে নিয়ে প্রশ্ন করছেন যে তাদের ভাষা কেন এমন, কিন্তু আপনি আপনার জায়গা থেকে, সাংস্কৃতিক জায়গা থেকে কি দিয়েছেন তাদের জন্য? তাদের জন্য ভালো কোনো শিশুতোষ সিনেমা আপনি দিয়েছেন লাস্ট 20 বছরে? একটা আপনি বলতে পারবেন? আমাদের সময় তো আমরা দীপু নাম্বার 2 বা এরকম অনেকগুলো শিশুতোষ সিনেমা দেখেছি, সুন্দর সুন্দর বই পড়েছি। আপনি 20 বছরে আমাকে 2-3টা ভালো বইয়ের নাম বলেন তো।
নাই, সেরকম নাই তো। ভালো বই নাই, সিনেমা নাই, নাটক অবক্ষয়টা নাই। তো অনেক গোড়া থেকে। আপনি তাদের জন্য মাদককে অনেক বেশি অ্যাভেলেবল করে দিয়েছেন, তাদের খেলার মাঠকে নাই করে ফেলেছেন। আপনি তাদের জন্য যেটা রেখেছেন যে বাইরের কালচারটাকে ওপেন করে রেখেছেন। তো বাইরের কালচারে এখন গ্রাফিতি বলি বা মানে খুব নর্মাল স্ল্যাং তারা খুবই ইজিলি তারা বলছে, সে সব জায়গায়, মানে ইভেন ফ্যামিলির সাথেও বলে ফেলছে। তো যখন আপনি ইন্টারন্যাশনালি অনেক বেশি কানেক্টেড থাকছেন এবং সেখানকার কালচারটাকে অ্যাডাপ্ট করছেন, তখন আপনি এটাকে নিয়ে খুব বেশি প্রশ্ন করতে পারেন না। আপনি অল্টারনেটিভ আপনার সন্তানদের জন্য কিছু দিতে পারেননি। এই দায় আপনার, আমার, আমাদের সিনিয়র জেনারেশন সবার। তা আপনাদের কাছে যে কোনো বিষয়ে ইস্যুতে আপনারা কথা বলেন, সালাউদ্দিন সাহেবকে আপনারা শিলং ফেরত, সর্ববিষয়ে সর্ববোদ্ধা, সংবিধান বিশেষজ্ঞ, এক একজন আপনারা তাকে একভাবে তাকে বলেই চলেছেন। তিনি যদিও কোনো সরাসরি জবাব দেন না। প্রশ্নটা হচ্ছে, সালাউদ্দিন আমাদের অপরাধটা কি আপনাদের দৃষ্টিতে একটু বলেন তো। সালাউদ্দিন আহমেদকে যদি আরও কোনো ভাষায় কিছু বলা যেত, যদি সুযোগ থাকতো, আমি আসলে বলতাম। ওনাকে আমি আসলে এতটা ঘৃণা করি। হ্যাঁ, কেন? কারণ তিনি সিঙ্গেল হ্যান্ডেডলি মানে সব কিছুকে আটকে দিচ্ছেন এবং ওনার মধ্যে ন্যূনতম কোনো কৃতজ্ঞতা বোধ তার মধ্যে নেই। বাংলাদেশের এই মানুষের প্রতি উনি সব আটকায় দেয়। একটা দল আছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বৃহৎ দল, তাদের একটা প্রেসিডিয়াম মেম্বার আছে বা স্থায়ী কমিটির সদস্য আছে, তাদের অনেকগুলো কমিটি আছে, স্বয়ং প্রধান বিএনপি চেয়ারপারসন। যে আমি তো বললাম যে ওনার পেছনে আরো কেউ থাকতে পারে, তো উনি তো পোস্টার বয় হিসেবে রোল প্লে করছেন। আপনি আমাকে বলেন যে আপনি আমার থেকে বয়সে অনেক সিনিয়র হবেন, আপনি আমার থেকে আরো অনেকগুলো বেশি মানে সংসদ অধিবেশন দেখেছেন। সালাউদ্দিন আহমেদের মতো এরকম আর কোনো সংসদ সদস্যকে দেখেছেন যিনি মানে নিজের যে দায়িত্ব, নিজের যেই মন্ত্রণালয়, এই রিলেটেড কথাবার্তা, কোয়েশ্চেনের উত্তর দেওয়ার বাইরেও আরও অনেক মন্ত্রণালয়ের কোয়েশ্চেনের উত্তর দিচ্ছে, এরকম আর কি কোনো মন্ত্রী কখনো ছিল? মানে আমি আমার যে বদ্দশায় দেখিনি, বা আমি আমার যারা সিনিয়র যারা ছিলেন তাদের কাছে আমি শুনিনি। আমি অনেক ভালো পার্লামেন্টারিয়ানের কথা শুনেছি, আমি দেখেছি, তোফায়েল আহমেদ থেকে শুরু করে সুরঞ্জিত সেনগুপ্ত সালাউদ্দিন কাদের শুরু করে এরকম অনেকেই ছিলেন। কিন্তু উনি যেভাবে ডোমিনেট করার চেষ্টা করে, সে কথা দিয়ে তার যুক্তি দিয়ে সে ডোমিনেট করতে পারে, কিন্তু আপনি যখন সংস্কৃতি মন্ত্রণালয়ের উত্তর দিয়ে দিচ্ছেন, ক্রীড়া মন্ত্রণালয়ের উত্তর দিয়ে দিচ্ছেন, অর্থ মন্ত্রণালয়ের উত্তর দিয়ে দিচ্ছেন, এটা তো আসলে আপনার কাজ না। বা ওনারা তো এরকম অথর্ব না যে আসলে ওনার মন্ত্রণালয়ের উত্তর উনি দিতে পারছেন না, বা অ্যাবসেন্ট এরকমও না, উপস্থিত থাকা অবস্থায় উনি কেন এই উত্তরগুলো দিয়ে দিচ্ছেন? তো এই জন্যই আমি বলছি যে উনি আসলে সব কিছুতে একটা কন্ট্রোল করার চেষ্টা করছে, অথবা তাকে যারা নিয়ন্ত্রণ করছে, মানে আসলে যে বারবার আমরা বলি না যে ডিপ স্টেট বা ক্ষমতার পেছনে আরো অনেকগুলো বলয় বা কোনো এজেন্সি, কোনো দেশ, এরকম তো অনেক কথা আসে। তো এখন তার পেছনে আর কারা কারা আছে সেটা আমার মনে হয় আপনারা সাংবাদিক, আপনারা যারা সংবাদ মাধ্যমে কাজ করছেন, এগুলো আপনাদেরও বের করা উচিত। আমরা 17 বছর ধরে যেভাবে সংবাদ মাধ্যমগুলো চলছে, কথা, কারণ আপনারা একবারে একটা কেন্দ্রে রাজনীতি, আমরা তো এই জন্যই বলি যে শিলং থেকে ফেরত এসছে। এটার মধ্যে তো অনেক বার্তা আসে। মানে দেখেন, প্রথমত তাকে আমি শ্রদ্ধা করি এই ক্ষেত্রে যে তিনি গুম হয়েছিলেন, ডেফিনেটলি খুব ভালো, এটা মানে তার একটা লড়াই ছিল। যে ইলিয়াস আলী, তার কি লাশ খুঁজে পাওয়া গেছে? মানে বিএনপির যতগুলো এরকম গুমের ঘটনা আছে, আপনি অনেকে পাওয়া যায়নি, তো উনাকে পাওয়াও গেল। আবার তিনি আবার ভারতে বসে একটা সুন্দর বাসায় থাকছেন, খাচ্ছেন, মিটিং করছেন, সেখান থেকে নাকি জুলাই গণঅভ্যুত্থানে তিনি নেতৃত্বও দিচ্ছেন, এবং এখন পর্যন্ত সে এটা এস্টাবলিশ করেছে সে একজন গুমের শিকার। এবং মানে এটা নিয়ে অবশ্যই এটা একটা খুব সেন্সিটিভ জায়গা, যে এটা শিকার হচ্ছে সেই ভালো বলবেন। কিন্তু এই যে দাবিগুলা বা এই যে তার যে ছবি বা ভিডিওগুলো যেগুলো প্রকাশ হয়েছে, সেগুলোর সাথে আমি সবকিছু মেলাতে পারি না। এবং জুলাই পরবর্তী সময়ে তিনি যে চলে আসলেন, ভারত এত ইজিলি কাউকে ফেরত দিয়ে দেয়? এই যে শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকারী, তাকে ভারত ধরেছে না, ফেরত দিয়েছে। হাসিনাকে ভারত ধরেছে না, বা হাসিনা ওইখানে আছে, তাকে ফেরত দিয়েছে। আওয়ামী লীগের কোনো সন্ত্রাসীকে ফেরত দিচ্ছে, পালছে না তাদেরকে। তাইলে 5 তারিখের পরে কি হবে ওনাকে, মানে কোন বলয়? তারপরে কোনো মানে ফর্মাল কোনো গভর্নমেন্ট না, যে গভর্নমেন্টের সাথে বা যে ছাত্রদের সাথে বরং আমি মনে করছি যে ভারতের একটা বিরোধ, যে তাদের বসানো সরকারকে তারা উৎখাত করে দিয়েছে। তাহলে কেন এই মানুষটাকে এত ইজিলি ফিরিয়ে দিল? কিসের বিনিময়? আপনাদের সাথে তো মাঝে মধ্যে খুব ভালো, তারপরে দেখেন ফিরিয়ে দিল। তারপরে উনি যে আসলেন, আসার পরে তিনি হচ্ছে যে গাড়ি ভরনে শোডাউন করলেন, সেটা এস আলমের অস্বীকার করেছেন তিনি, কিন্তু
তিনি তো ধরেন সংস্কৃতি দ্বিচারিতা এবং অস্বীকার করেছে। দ্বিচারিতা এবং মুনাফিকি যদি একটা মানে আর্ট হয়, মানে সে হচ্ছে সেটার আর্টিস্ট। তিনি এত সুন্দর করে মিথ্যা কথা বলতে পারেন, এত সুন্দর করে আর্টিকুলেট করতে পারে সবকিছু, মানে এটা যে কেউ মুগ্ধ হবে, কিন্তু আমরা আর মুগ্ধ হই না, জনগণ আর মুগ্ধ হচ্ছে না, মানে তাকে দেখে ফেলেছে, মানে বুঝে ফেলেছে। সংবিধানের যে ব্যাখ্যাগুলো দেন সাইফ মুস্তাফিজ, একটু জিজ্ঞেস করি, ওইখানে তো ধরেন আপনাদেরও অভিজ্ঞ মানে আপনাদের যে জোট ছিল জামাত ইসলাম এবং আপনারও তো সংবিধান মোটামুটি ভালো পড়াশোনা দেখেন, সংবিধানের যে ব্যাখ্যা, প্রত্যেকটা ব্যাখ্যা দিয়ে হাসিনাকে এখনো বৈধতা দেওয়ার সুযোগ আছে, আওয়ামী লীগের সরকারকে বৈধতা দেওয়ার সুযোগ আছে, এবং প্রত্যেকটা ধারা উপধারা দিয়ে যদি আমি আপনার সাথে ডিবেট করতে যাই, সেখানে আরো কিছু প্রশ্ন সেখানে অনেকগুলো ফেজ পার করে আপনি কিন্তু আলোচনা চালিয়ে যেতে পারবেন। অনেকগুলো ব্যাখ্যা হয়, ট্রু। তো সালাউদ্দিন আহমেদ যেটা করছে যে সেগুলোর ভুল মানে সুযোগটা নিচ্ছেন আর কি, মানে ওনার এই জায়গাটা থেকে, যেমন এটা খুবই ন্যাক্কারজনক কাজ করেছেন। এটার জন্য আমি মানে টিভিতেই আমি ওনার প্রতি মানে ধিক্কার জানাই, যিনি যে কাজটা করছেন, যে সংসদে প্রথমত তারা সংবিধান সংস্কার কমিশনে যে ওতটা তিনি নিলেন না, ওনারা নিলেন না, এবং 2 দিন আগেই তো পার্লামেন্টে হচ্ছে যে নতুন করে এইটা বাতিল করে তারা হচ্ছে যে সংবিধান সংশোধন কমিটি নামে ফাংশন করার জন্য 12 সদস্যের একটা কমিটি ঘোষণা করলেন, যার নেতৃত্ব তিনি দিচ্ছেন। এবং সেখানে তিনি বারবার বললেন যে এখানে যে 51% মানুষের ভোট, সেটা হচ্ছে যে মোর দ্যান ওই গণভোটের রায়ের থেকে বড়। গণভোটের রায়কে যদি আপনি অস্বীকার করেন, এই জুলাইয়ের যে আদেশটা মাধ্যমে নির্বাচনটা হলো, সেটাকে যদি আপনি অস্বীকার করেন, তাহলে আপনার সরকার তো এখন বৈধ না, আপনি তো একটা অবৈধ স্বরাষ্ট্রমন্ত্রী, আপনার প্রধানমন্ত্রী তো অবৈধ, ব্যাখ্যা, পার্লামেন্ট তো অবৈধ। মানে তার ব্যাখ্যা দিয়ে মানে সংবিধান দিয়ে যদি আমি আলাপটা চালাতে চাই এবং যেই আলোচনার সাপেক্ষে নির্বাচন হয়েছে সেটা করতে চাই, তাহলে তো আমার ক্ষেত্রে অনেক লজিক আছে। তো সে একদম গায়ের জোর দিয়ে খুবই কনফিডেন্টলি, খুবই মানে সে ভাবছে খুবই, তার মধ্যে একটা অরা দিয়ে সে বলে ফেলছে যে না, এটা হবে না, এটা করা যাবে না। আমার কথা যে সংস্কারগুলোতে কোনটা, সমস্যাটা কোথায়? এই যে ঐক্যমত্য কমিশনে যে আলাপগুলো আসলো, এই সংস্কারগুলো তার সমস্যাটা কই? সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো স্বাধীনভাবে ফাংশন করলে তার সমস্যা? আমাদের যারা সাধারণ দর্শক, আমি আসলে এই উত্তরাঞ্চল সফর করে আসলাম, আমি দেখলাম যে সাধারণ মানুষ এগুলো সবকিছু আসলে বোঝে। মানে আমরা তো মাঠ পর্যায়ে যাই, কথা বলি, চায়ের স্টলে, এবং আমি খুব অবাক হচ্ছিলাম যে মানে বৃদ্ধ কিছু মানুষ, যাদেরকে আমি এক্সপেক্ট করছিলাম না এই মানুষগুলো হয়তো আমাদের কথা শোনে কিনা, এরা এসে জড়িয়ে ধরে কান্না করে বলছে যে তোমরা বাংলাদেশের পরিবর্তনটা করো, তোমরা বিচারটা করো, বা সংস্কারটা করো। আমি খুব আপনি বললাম যে সংস্কারকে আপনাদেরকে বলে বুঝেন না। এখন এটা ডেফিনেশন অনেকভাবে, তারা বুঝে যে একটা রাষ্ট্রের সিস্টেমের পরিবর্তনের জন্য যেই কাজগুলো করা দরকার, এটা হলো সংস্কার। তারা ওই সবগুলো বিষয়টা জানে না বা সবগুলো জানতেও চায় না। কিন্তু আমার কথা হচ্ছে যে সালাউদ্দিন আহমেদটা বলে দিক যে এই সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো আলাদা ফাংশন করলে কি সমস্যা, বা এই বিচার বিভাগ আলাদা করে সচিবালয় হয়ে যে রায়টা আসছিল সেটা ফাংশন করলে কি সমস্যা। তো এগুলো সমস্যা হচ্ছে যে তাদের ওই কর্তৃত্বটা থাকে না। নিশ্চয়ই আমরা আশা করব নিশ্চয়ই সামনের দিকে ভালো কিছু। এখন তো নানা রকমের খবর ডামাডোলের মধ্যে থাকে, আপনাদের জাতীয় নাগরিক পার্টিও প্রায়শই সংবাদের শিরোনাম হয় তাদের নেতৃবৃন্দের কারণে, তাদের ভালো কথায় এবং তাদের সমালোচনা সবকিছু নিয়ে, এবং শুধু গণমাধ্যমে না, সোশ্যাল মিডিয়াও ছেয়ে যায় এবং মানুষ পরখ করে আপনারা কে কি বলেন। অতি সম্প্রতি হাতিয়াতে একটি ঘটনা ঘটলো, আপনাদের দলের একজন নেতা এবং সাংসদ ফেরি হাতিয়া থেকে ছেড়ে মাঝপথে চলে গেছে, সেখান থেকে সাংসদ আবার সেটাকে হান্নান মাসুদ ফিরিয়ে আনলেন। এবং এটা খুবই মানে মানুষের, যারা জাহাজে ছিল সেদিন ফেরিতে, তারা খুবই ক্ষোভ প্রকাশ করেছে। এবং এই ক্ষমতার প্রয়োগ তো আপনি এনসিপি করতে চায় না। এনসিপি সবসময় বলে যে এইটা আমরা করতে চাই না, এটা মানুষের বিরুদ্ধে যাচ্ছে। আমরা জানি বিএনপির আরও অনেকে এরকম করছে, কান ছিঁড়ে নিয়ে যাচ্ছে, নেতারা নিয়ে যাচ্ছে, তারা স্পর্শগত জায়গায় হাত দিয়ে চেক সাইন করছে। এটা বিএনপি 2-4 জায়গায় চাঁদাবাজি হচ্ছে, আপনারা এগুলো অভিযোগ করছেন, ট্রু। কিন্তু আপনারা নিজেরা এটা কেন বলছেন না যে আপনাদের সাংসদ যখন এই কাজটা করলো, এর আগেও এর আগে আরেকবার ফেরি তার জন্য 1.5 ঘন্টা 1 ঘন্টা দাঁড় করে রাখছে। এই ক্ষমতা তো জনগণ চায় না। ডেফিনেটলি আমি আপনার সাথে একমত যে এরকম ক্ষমতার অপব্যবহার বা এরকম জায়গা থেকে, মানে আমি পাওয়ারে এসেছি বলে যে ফেরিকে আমি ঘুরিয়ে ফেলবো বা এই কাজগুলো করবো, এটাকে আমরা সাপোর্ট করি না। দলগত জায়গা থেকেও তার কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে, এবং তিনি যেটা ব্যাখ্যা দিয়েছেন সেটা হচ্ছে যে সেখানের বন্যা পরিস্থিতি বা সেই জায়গায় তাদের
ওইখানে রিলিফ দেওয়ার একটা কর্মসূচি ছিল। তো ওইটার সময়ের জন্য তিনি আসলে এই কাজটা করতে বাধ্য হয়েছেন। এটার জন্য আসলে উনি আমাদের দলের যারা ছিলেন বা ব্যাখ্যা যে চাওয়া হয়েছে যে থেকে ক্ষমা চেয়েছেন এবং তার ব্যাখ্যাটা এটাই দিয়েছেন। কিন্তু তারপরও আমি আসলে এই জায়গাটাকে সাপোর্ট করি না, বরং আমি মনে করি যে তিনি সময়ের আগে যে উপস্থিত হওয়াটা জরুরি ছিল, ফেরিকে এরকম করে ফেরানো মাঝপথ থেকে, এটা আমরা সমর্থন করি না। এবং আমরা যেটা বারবার বলছি যে আমরা নিজেদের আত্মসমালোচনাটা করতে জানি। এবং আমি কিন্তু এখানে ওপেনলি বলছি যে হান্নান মাসুদ আমাদের যিনি সর্বকনিষ্ঠ সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন এবং সেখানকার মানুষের ভালোবাসায় তিনি আসলে অনেক বড় একটা লড়াই করে জিতেছেন আসলে সেখানে। বিপুল ভোটে জয়লাভ করেছে। আর সেখানে খুব বিপদসংকুল পরিস্থিতিও ছিল, মানে তাকে হত্যা চেষ্টা করা হয়েছে এবং সেখানকার মানুষের ভালোবাসা পাওয়া বা সেখানে ফেরিটাও কিন্তু তার প্রচেষ্টায় সেখানে এসছে, আগে কিন্তু সেই ব্যবস্থাটাও এটাও ছিল জানি না। আমরা। কিন্তু তারপরও মানে আমি আল্লাহ আমাকে সম্মানিত করেছেন বা আল্লাহ আমাকে সেই ক্ষমতার জায়গাটা যদি দিয়ে থাকে, সেটার কোনো রকম অপব্যবহার করাটাকে আমি প্রশ্রয় বা সমর্থন কোনোভাবেই করতে পারি না। আমাদের এনসিপিও সেটা মনে করে। কিন্তু ধরেন এই যে এই জায়গাটা থেকে আমরা শিখতেও চাই, মানে আমরা ভুলের ঊর্ধ্বে না, আমরা প্রতিনিয়ত কিছু কিছু ভুল করছি, ছোট বড় অনেক ভুলই করছি, কিন্তু আমরা সেটাকে অ্যাড্রেস করি যে হ্যাঁ এটা আমাদের ভুল এবং জনগণের কাছে এটা প্রতিশ্রুতি দিতে চাই যে আমরা সামনের দিনে এই ভুলগুলো যেন পুনরাবৃত্তি না করি, সেটার জন্য আপনারা আমাদেরকে ভালোবাসা দিয়ে, দোয়া দিয়ে, সমর্থন দিয়ে পাশে থাকবেন। যেমন আমি আরেকটা উদাহরণ বলি যে সার্জিস আলমের গাড়ি বহর নিয়ে একটা কথা এসেছিল যে এত গাড়ি বহন নিয়ে তিনি যে এলাকায় ঢুকলেন বা সে সময় যে করলেন, তার একটা ব্যাখ্যা ছিল যদিও যে সেখানকার উৎসাহী অনেক মানুষ গাড়ি নেতার সাথে যুক্ত হয়েছে, তার পরিবার থেকে যুক্ত হয়েছে। তারপরও মানে এইরকম গাড়ি শোডাউন আসলে আমাদের নতুন রাজনৈতিক বন্দোবস্ত বা রাজনৈতিক জায়গা থেকে যায় না। এবং তারপরে আপনি আমার মনে না দেখবেন যে সার্জিস আলম থেকে শুরু করে ওইভাবে আসলে কেউ এরকম করে গাড়ি বহন নিয়ে এলাকায় শোডাউন করেছে। তো ওই লার্নিং থেকে কিন্তু আমরা আমাদের জেনারেল মিটিং বলেন, এক্সিকিউটিভ মিটিং বলেন, প্রত্যেকটা জায়গায় আমরা এটা নিয়ে প্রশ্ন তুলেছি যে মানুষ তো আমাদেরকে এইটা আশা করে না বা আমাদের প্রত্যেকের এইরকম অর্থের উৎস নেই যে আমরা আসলে এইটা করতে পারবো। কিন্তু এই একটা ঘটনা দিয়ে কিন্তু তারা জাজ করছে যে এখানকার তরুণরা বোধহয় এরকম অনেক টাকার মালিক হয়ে গেছে, তারা এরকম গাড়ি বহনের প্রোগ্রাম করতে পারে। তো এই যে এই জায়গাগুলো ইন্ট্রা পার্টি ডেমোক্রেটিক একটা জায়গা, কোশ্চেন করা, দলের সর্বোচ্চ নেতাকে আমরা কোশ্চেন করি, আমাদের যিনি আহ্বায়ক আছেন, যিনি সদস্য সচিব আছেন, তাকে আমরা অনেক বিষয়ে তার অনেক সিদ্ধান্ত নিয়ে আমরা সমালোচনা করি, প্রশ্ন করি, সেই সিদ্ধান্ত পাল্টাতে আমরা বাধ্য করি। তো এই জায়গাটা আসলে মানে এনসিপিতে সব থেকে দারুণ একটা ব্যাপার। আপনি সেক্ষেত্রে বাংলাদেশ জামাত ইসলামী বা বিএনপিতে দেখবেন না, মানে সিনিয়রদের কোনো কোশ্চেন করার সুযোগ নেই, তারা যেটা বলেছে সেটাই। মানে আপনাদের মধ্যে সেই গণতন্ত্রের জবাবদিহির চর্চাটা রয়েছে, জেনে খুশি হলাম। এবার একটা প্রসঙ্গে আসি, সেটা হচ্ছে যে হঠাৎ করে রয়টার্সের একটা সাক্ষাৎকারে পুরো বাংলাদেশ যেন নড়ে চড়ে বসেছে। ডিসেম্বরেই শেখ হাসিনা ফিরছেন এবং তিনি কি ফিরতে পারবেন কি না এবং ফিরলে কি হবে, এটা নানা রকম ব্যাখ্যা আসছে সরকারের দিক থেকে। তো সরকারের তথ্য উপদেষ্টা বলছেন যে শেখ হাসিনা ওয়েলকাম, আমরা চাই তিনি আসুক এবং তার সাথে ন্যায্যতা করা হবে, তিনি ন্যায় বিচার নিশ্চিতে তার সুযোগ পাবেন বা আইনি লড়াই সুযোগ পাবেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন যে শেখ হাসিনা আসলে তাকে গ্রেপ্তার করা হবে, তারপরে আদালত কি সিদ্ধান্ত দেয়, যা আপিল করতে পারবে কিনা এটা আইনি ব্যাপার। নাহিদ ইসলাম বলেছেন আপিল করার কোনো সুযোগই নেই, তিনি আসলেই আসার মাত্র সাজা কার্যকর হবে। এত কিছুর মধ্যেও আমরা দেখছি যে ভারতীয় সাংবাদিকরা বা অন্য সাংবাদিকরা শেখ হাসিনার এই চুলচেরা বিশ্বাস করে বলছেন যে তিনি আসবেন এবং তিনি আসলে বাংলাদেশে কোনো নারীকে আজ পর্যন্ত ফাঁসি দেওয়া হয়নি, ফলে এটা আদালতের পর্যন্ত যাবে কি যাবে না। চিফ প্রসিকিউটর বলছেন যে ডিসেম্বর কেন, কালকেই আসেন। হ্যাঁ, সার্বিক অর্থে কি মনে হয় শেখ হাসিনা ফিরবে? দেখেন, তার লিঙ্গ নির্ধারণ করা আসলে উচিত না। তিনি নারী পুরুষের ঊর্ধ্বে এমন এক মানে জঘন্য নারী বা জঘন্য আসলে হিংস্র দানব, তাকে দানব বলে অ্যাড্রেস করাটা বেটার। যে আসলে 17 বছর ধরে না তাদের পারিবারিকভাবে তারা মানুষের উপর জুলুম, অত্যাচার, নির্যাতন, খুন এগুলো তাদের রক্তে মিশে আছে। তারা এটাই প্র্যাকটিস করে এসছে। তার বাবাও বাকশাল কায়েম করার মাধ্যমে সে কাজগুলো করেছে, তার ভাইয়েরা করেছে এবং ফ্যামিলি লিগাসি অনুযায়ী শেখ হাসিনা সেটাকে আরও বড় করেছে এবং সেই জায়গা থেকে 17 বছর ধরে মানে কাউকে সে বাদ দেয়নি। মানে এরকম অজানা অনেক ঘটনা আছেন, আপনার সাংবাদিকদের মুখে আমি অনেক ঘটনা শুনেছি যে এই কাজগুলোতে নিজ হাতে অনেক সময় করেছে। তো এরকম একটা মানে পাপিষ্ট খুনি মহিলা যদি মনে করে যে তিনি দেশে আসবেন, ওয়েলকাম,
মানে সেক্ষেত্রে কোনো অপশন নেই, তাকে ডিরেক্ট এসে ফাঁসিতে ঝুলতেই হবে। আশা করি যে বাংলাদেশের যারা জনগণ আছে, আইনের যারা, শাসনের জন্য যারা লড়াই করছেন, যে সরকার আছেন, তারা সেটা নিশ্চিত করতে সহায়তা করবেন। আর যদি তারা অন্য ক্ষেত্রে মানে এটার বাইরে গিয়ে কোনো বলয়, কোনো দেশের চাপে পড়ে অন্য কিছু করতে চায়, সেক্ষেত্রে জনগণ তাদের রায়, জনগণ আমি মনে করি যে এখানে সব থেকে বড় মানে ক্ষমতার অধিকারী, তারাই আমাদের মূল ক্ষমতার উৎস। শেখ হাসিনার ক্ষেত্রে তখন তারা বিচার কিভাবে কি করবে সেটা তারা ব্যবস্থা নেবে। তাই আমি আশা করি যে বাংলাদেশের সরকার আশা মাত্রই তাকে যেন মানে ফাঁসিতে ঝুলায় এবং সেটা আপনার কি মনে হয় শেখ হাসিনা তার এই ঝুঁকি নিয়ে মাথা নিয়ে আসবে? আমার মনে হয় না সে আসবে। এটা ওনার রাজনৈতিক স্টান্টবাজি, মানে উনি তো বেশ ভালো স্টান্টবাজি করতে পারে। আর বাংলাদেশের ইতিহাসে কোনো এরকম কেউ নাই তো যে এরকম করে তার মতো পালাই গেছে। উনি তো খুব অহংকার নিয়ে বলতো না যে শেখ হাসিনা পালায় না, এটা না ওইটা না। তার যে অহমিকা ছিল, এত কিছু সে দখল করে, প্রত্যেকটা প্রতিষ্ঠান দখল করে, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে নিজের লোক বসিয়ে, সেনা কর্মকর্তা থেকে মানে প্রত্যেকটা সেক্টরে সে নিজের লোক পুশ করেছে। যোগ্য ব্যক্তিদেরকে সরিয়ে অযোগ্য ব্যক্তিদেরকে সামনে এনে নিজের দলীয়করণ, দলীয় দাস বানানোর মাধ্যমে পুরো সিস্টেমটাকে সে মানে ধরে রেখেছিল। তো তারপরে তো তার ক্ষমতা টিকে থাকেনি এত কিছু করেও, কারণ মানুষ যেখানে বাদ ভেঙে চলে এসে, আবু সাইদ যেখানে দুহাত প্রসারিত করে বুক পেতে দেয়, সেখানে আসলে শেখ হাসিনার মানে 10,000 বলয় দিয়েও সে ক্ষমতা টিকে থাকবে না। দেখি যে ডিসেম্বর পর্যন্ত কি হয়। ডিসেম্বর আগে চলে আসুক, মানে ওনার তো অনেক লোকবল আছে, তারা আগে চলে আসুক, আমরাও প্রস্তুত। শেষ পর্যন্ত তাকে আমরা ওয়েলকাম করার জন্য আমরা রাজনীতিতে শেষ বলে কিছু নাই, তারপরে দেখা যায়। ওনার ক্ষেত্রে রাজনীতিতে কোনো শেষ নেই, ওনার ক্ষেত্রে শেষ রাজনীতির কোনো কথা নেই। ওনার ক্ষেত্রে কেউ কোনো সাহায্য করলে তার রাজনীতিও শেষ। ওনার ক্ষেত্রে যদি তারেক রহমান, সালাউদ্দিন আহমেদরা যদি কোনো সহায়তা করতে নেয়, তাদের রাজনীতি বাংলাদেশ কেন করবে সহায়তা? কারণ আপনি বললেন রাজনীতি শেষ নাই, কারণ এনসিপির ক্ষেত্রে বা অন্য কোনো ক্রিয়াশীল রাজনৈতিক ক্ষেত্রে আমি মনে করি না যে তাদের সেই সুযোগ আছে বর্তমানে। যেহেতু করবে বিএনপির সাথে 17 বছর যা হয়েছে সেটাকে, এবং তারেক রহমানের সাথে যা হয়েছে, তারেক রহমান আজকে প্রধানমন্ত্রী, তিনি কি সেটা উনি বলছেন না যে আমি হিংসা রাজনীতি করি না, এটা করি না, ওইটা করি না। আমরা দেখছি যে বিভিন্ন জায়গায় আওয়ামী লীগকে পুনর্বাসন করা হচ্ছে। যেসব আওয়ামী লীগ দালালগুলা যারা টকশোতে বসে বসে এই হাসিনার বয়ান উৎপাদন করছে, তাদেরকে উনি ফোন দিয়ে খোঁজ খবর নিচ্ছে। ও আচ্ছা, আপনি জেলে ছিলেন, কয়দিন ছিলেন, আসেন আমার সাথে ভাত খান। তো এই এত উদারতা তো তাকে দেখাতে বলা হয় নাই। আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে, হিংসাত্মক রাজনীতির কিছু নাই। 1600-1400 মানুষ, আজকে আমি চিফ প্রসিকিউটরের আরেকটা রিপোর্ট দেখলাম যে আরো অনেক লাশ নদীতে পানিতে ভাসিয়ে দেওয়া হয়েছে, সেটার সংখ্যা তারা জানে না। তো এই যে মানুষগুলোর বাবা মা প্রত্যেকদিন আহাজারি করছে, এটা সালাউদ্দিন আহমেদ সাহেব বুঝবে তার সন্তান মারা গেছে? তারেক রহমান বুঝবে তার সন্তান মারা গেছে? তারা সাফার করেছে, কিন্তু তারা তো বিদেশে ছিলেন। তারা দেশে থাকাকালীন হয়তো একটা সময় সাফার করেছে, কিন্তু এই যে বাচ্চাগুলো মারা গেলেন, এই প্রত্যেকটা এলাকায় আপনি বিশ্বাস করবেন না, আমরা উত্তরাঞ্চলে, আমি তো 8টা জেলায় গেলাম, প্রত্যেকটা জায়গায় শহীদের পরিবার আমাদেরকে জোরে ধরে কান্নাকাটি করছে যে আমাদের তাহলে কি দোষ ছিল, আমরা তো কিছু পাইলাম না, মানে আমরা তো চাই নাই যে আমরা ক্ষমতা পার্ট হব, আমরা একটা পরিবর্তন চাইছি, আমরা একটা বিচার চাইছি। মানে পার্টিকুলার একটা ঘটনা বলি আপনাকে, পাবনাতে এক শহীদ পরিবারের, মানে আমরা আমাদের প্রোগ্রামে শহীদ পরিবারেরা ছিলেন, আমরা প্রোগ্রাম করে চলে গেছি, একটা শহীদ পরিবার আসছেন, আমাদেরকে এসে বলতেছেন যে মানে আপনারাও কি আমাদের ব্যবহার করছেন? আমরা বললাম যে কেন? বলছেন যে আপনারা আমাদেরকে প্রোগ্রামে ডাকলেন, উপস্থিত করলেন, কিন্তু আমাদের যে মনের ক্ষোভ, মনের কষ্ট, এগুলো আপনারা কি জানতে চান? আপনারা আমাদেরকে রাজনৈতিকভাবে আমাদের মনে হচ্ছে ব্যবহার করছেন। মানে আমি খুবই নাম হয়ে গেলাম যে মানে কি বললেন। আমি বললাম যে না, আমরা তো এরকম আপনাদের কোথাও ব্যবহার করছি না, বা দলীয়করণ করা আপনাদেরকে সেই জায়গাতে আমি কখনো নেইনি, আপনাদেরকে আমরা সেই শ্রদ্ধাটাই করি। আমি পাবনাতে আমার সন্তানকে ওপেনলি যে গুলি করেছে আবু সাইদ খান, নাম শোনেন, ওখানকার চেয়ারম্যান সম্ভবত আওয়ামী লীগের, 2 জনকে সে ওপেনলি, কোনো মাস্টার্স পড়েনি, এটা ভিডিও ফুটেজ আছে, সে ওপেনলি গুলি করেছে। তার বিরুদ্ধে তারা মামলা করেছে, সে এখন বাসায় ফেরত আসে, বাসায় থাকে। সেখানকার প্রশাসন, সেখানকার বিএনপির যারা আছেন তারা তাকে শেল্টারটা দিচ্ছে। তিনি বলছেন আমরা বারবার যাওয়ার পরও এখন উল্টা আমি বাসায় না থাকার উপক্রম। তাহলে এই হচ্ছে বর্তমান পরিস্থিতি, যেখানে আমরা চাই জুলাইয়ের যারা শহীদ হয়েছেন তাদের ফ্যামিলিরা অনেক ক্ষেত্রে অনেক এলাকায় টিকতে পারছে না, যেখানে এনসিপির চেষ্টা করছে সেখানে হয়তো বা তারা সেই জায়গাটা পাচ্ছে, বা আমরা এই যে আওয়াজ তুলে কথাগুলো বলছি আপনারা বলছেন। কিন্তু বিএনপি সরকারের যারা আছেন, তারেক রহমান সাহেব মুখে দিয়ে খুব সুন্দর সুন্দর জুলাইকে আমি এটা করি ওইটা করি ধারণ করি, বা প্রোগ্রামগুলোতে যাচ্ছে সুন্দর করে মিষ্টি করে কথা বলছেন, কিন্তু তার এলাকার নেতা কর্মী, তার
তৃণমূলের নেতাকর্মীরা যে শেল্টার দিচ্ছে সেটা? আমরা আশা করব সরকার নিশ্চয়ই সেই দিকগুলো আরও খেয়াল করবে এবং আমরা প্রত্যাশা করি যে যেই নাজুক পরিস্থিতি আছে সেই পরিস্থিতি থেকে আরও পরিস্থিতি ভালোর দিকে উত্তরণ হোক এবং নতুন বাংলাদেশের যে স্বপ্ন দেখেছি সেই দিকে বাংলাদেশ ধাবিত হোক। আজকে আমরা এখানে শেষ করছি। সাহেব ধন্যবাদ আপনাকে আসার জন্য। দর্শক, আর এরই সাথে আজকে শেষ হচ্ছে আজকের বলা অনুষ্ঠান। দেখা হবে আগামী অনুষ্ঠানে নতুন কোনো এক অতিথির সাথে। ভালো থাকুন, সুস্থ থাকুন।